আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফাবলিহা বুশরা আর আমি সোহেল ফয়সাল। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। মার্কিন নিষেধাজ্ঞায় অসম্মানিত ও স্তম্ভিত এম এ আজিজ, দেশি বিদেশি মিথ্যা আক্রোশের শিকার হয়েছেন বলে দাবি। দ্বিতীয় ধাপে 10 জেলার 156 উপজেলায় ভোট গ্রহণের পর চলছে গণনা। এ দফায়ও কম ভোটার উপস্থিতিতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। এবং হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসের প্রথম নামাজের জানাজে লাখো মানুষ, নতুন নির্বাচন 28 জুন। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল এম এ আজিজ বলেছেন, এই ঘটনা ব্যক্তি আজিজের একার অসম্মান নয়, এতে আরও অনেকেরই অসম্মান হয়েছে। শতভাগ পেশাদারিত্ব বজায় রাখতে গিয়ে দেশি বিদেশি মিথ্যা আক্রোশের শিকার হয়েছেন বলেও জানান তিনি। 2018 সালের নির্বাচনে সরকারকে ক্ষমতায় আনতে কোনো কাজ করেননি, সেনাপ্রধান হিসেবে নিরাপত্তা নিশ্চিত করেছেন জানিয়ে বলেন, আমেরিকার এই নিষেধাজ্ঞায় তিনি অসম্মানিত এবং স্তম্ভিত। সময় ইসলামের রিপোর্ট। 5 বছরের ভিসা ছিল। বিতর্ক আর সমালোচনা ছিল বহু আগে থেকেই, কিন্তু অবসরে যাওয়ার 3 বছর পর আমেরিকা কেন তাকে ও তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করল, সেই প্রশ্নের জবাব নিজেই খুঁজছেন অবসরপ্রাপ্ত জেনারেল এম এ আজিজ। সৈনিক হিসাবে মনোবল বেশ কঠিন, তবে ব্যক্তি হিসাবে মার্কিন এই নিষেধাজ্ঞা জারিতে হতভম্ব তিনি। প্রথমে জানতে চাই আপনি কেন অবসরে এসেছি, এই আগামী 24 তারিখে হলো আমার 3 বছর পুরো হবে। তো এতদিনে নাই, আল জাজিরাতে যখন অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান প্রচারিত হলো, তারপরে নাই, চাকরিতে থাকা অবস্থায় নাই, রিটায়ারমেন্টের ইমিডিয়েটলি পরে নাই। 3 বছর হয়ে গেল আমি রিটায়ারমেন্ট আসলাম। হয় এটা তো আমারও তো ইটস এ বিগ সারপ্রাইজ টু মি অ্যাজ ওয়েল। আমি আসলে বুঝতে পারছি না যে এর কি মিন করতে চাচ্ছি, কি ইন্ডিকেট করতে চাচ্ছি। বলেন, কোনো প্রোটোকল না মেনে এই কাজ করেছে আমেরিকা। দেশটির আনা সব অভিযোগ মিথ্যাচার বলেও দাবি তার। অফিসিয়াল বা অন্যান্য যে সমস্ত হলো যে প্রসিডিওর আছে, সেটাকে অ্যাভয়েড করে আমি আমার পদ পদবি ব্যবহার করে আমার ভাইকে টু ইভেড অ্যাকাউন্টেবিলিটি অফ হিজ ক্রাইম ইন বাংলাদেশ, এটা হলো ফার্স্ট এলিগেশনটা। এটা আমি নাকি করেছি। এখন কথা হলো কোথায় কলম? শতভাগ পেশাদারিত্ব পালন করতে গিয়েই দেশে বিদেশে আক্রোশের শিকার বলে তার উপলব্ধি। আমি যদি আমার দায়িত্বের প্রতি যে না, দেশে অরাজকতা হচ্ছে, আই মাস্ট অ্যাসিস্ট, পুলিশকে মারতাছে আমি যে তাদেরকে অ্যাসিস্ট করবো, এখানে হলো যে পেট্রোল বোমা মারতাছে ইয়ে করতেছে আমি অ্যাসিস্ট করবো, যা যদি ওখানে যদি আইন শৃঙ্খলা যদি কোনো জায়গায় যদি ইমপ্রুভ করে থাকে, তা আমি তো মনে করি যে আই হ্যাভ পারফর্ম মাই ডিউটিস। স্পষ্ট জানালেন, 2018 সালে জনতার ভোটে বর্তমান সরকার ক্ষমতায় এসেছিল। সেনাপ্রধান হিসাবে শুধু তিনি তার দায়িত্ব পালন করেছেন। ম্যান্ডেট যেটা ছিল অ্যাজ হেড অফ দ্য অর্গানাইজেশন, আমি সেটাই করেছি। এবং এই কাজ পালন করতে যায় আমি পুলিশ বলেন, আনসার বলেন, অন্য যারা ছিল সবাইকে আমি সহযোগিতা করেছি আমার বাহিনী, আমার অধীনস্থ বাহিনীকে দিয়ে। এই সহযোগিতার সুফল যদি কোনো কেউ যদি পেয়ে থাকে, আর যদি এটা যদি কারো বিপক্ষে যায় থাকে, they should not blame me. তিনি ক্ষমতার চেয়ারে থাকাকালীন ভাইদের কোনো সুবিধা দেননি, গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কখনো আঘাত করেননি বলে জানান সাবেকেই সেনাপ্রধান। আর যদি কেউ যদি মনে করে যে না, এটা হলো যে একক জেনারেল আজিজকে, সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ অবসরপ্রাপ্ত, তাকে আক্রমণ করা হয়েছে, এটা কারো মাথা ব্যথা না, বাস লেট ইট। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজের উপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি আগেই জানানো হয়েছিল যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসকে। রাজধানীতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা দেশটির ভিসা ও অভিবাসন আইনের আওতায় নয়, ভিন্ন আইনে আরোপ করা হয়েছে। পান্থ রহমানের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজন মিট দ্য প্রেসের অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কথা বলেন চলমান রাজনীতি ও কূটনীতি নিয়ে। মন্ত্রী জানান, নতুন মেয়াদে নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে ৮০টির বেশি দেশ ও ৩২টি আন্তর্জাতিক সংস্থা।
সে সময় চলমান আলোচিত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। ভিসা নীতি যেটি ঘোষণা করেছিল সেটি হচ্ছে 3C ভিসা পলিসি which was under the Immigration and Nationality Act of the US. আসলে যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে সেটির অধীনে তো কারো উপর ইম্পোজ করা হয়েছে বলে এখন আমার জানা নেই। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা অন্য অ্যাক্টের অধীনে করা হয়েছে। ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে, অর্থাৎ এটা পাবলিক করার আগে জানানো হয়েছে। তা আমরা মনে করি যে আমরা ইউএসের সাথে আমরা এঙ্গেজমেন্টের মধ্যে আছি, কিন্তু সেনাবাহিনীর বিষয় এটা সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমাদের আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না, যেহেতু সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়। ভারতে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুঁজে পেতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। কথা বলেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়েও। ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট তিনি এসেছেন উইথ এ ভেরি পজিটিভ নোট, এবং তিনি যেটি বলেছেন আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই, পুটিং অ্যাসাইড দ্য ইস্যুস দ্যাট ক্রিয়েটেড কনফিউশন ইন দ্য রিলেশনশিপ, সেগুলোকে দূরে রেখে আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই। এটি ছিল তার বক্তব্য, একই বক্তব্য আমাদেরও ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানয়াহু এবং হামাস নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারিকে বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে যথাযথ মনে করেন মন্ত্রী। আইসিসির প্রসিকিউটর যেই দাবিটা জানিয়েছে আমি মনে করি এটি যথাযথ। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই নিষেধাজ্ঞার সাথে ভিসা নীতি প্রয়োগের সম্পর্ক নেই। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপি সহ কিছু সংস্থা অবিরাম মিথ্যাচার চালাচ্ছে। উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপির আমলে রক্তপাত ছাড়া কোনো স্থানীয় সরকার নির্বাচন হয়নি। জেনারেল আইজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীনে। এটা কোনো ইম্পোজ করানো ভিসা নীতি, ওখানে অ্যাপ্রোপ্রিয়েশন একটা আইন আছে, সে আইনের অধীনে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ব্যক্তি পর্যায়ে অনেকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, এটা নতুন কিছু নয়। তবে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা দিয়েছে সেটা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজেই এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনও সঠিকভাবে আমাদের কাছে আসেনি, আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক সেনাপ্রধানের উপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞায় বিভ্রান্ত হওয়া যাবে না। রাজধানীতে আলোচনায় তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞায় প্রমাণ করে এই সরকার দুর্নীতিগ্রস্ত। তবে এতে খুশি হওয়ার কিছু নেই, এর আগেও পুলিশ ও র্যাবকে স্যাংশন দেওয়া হয়েছিল। চলমান উপজেলা নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনে কেউ অংশ নিচ্ছে না, কারণ তারা জানে তাদের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে।
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদরে হুমায়ুন কবির সুমন ও হাজীগঞ্জ উপজেলায় হেলাল উদ্দিন মিয়াজি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রাজশাহীর বাগমারায় জাকিরুল ইসলাম শান্টু, পুঠিয়ায় আব্দুস সামাদ ও দুর্গাপুর উপজেলায় শরীফুজ্জামান নির্বাচিত হয়েছেন। দিনাজপুরের বিরল উপজেলায় মুস্তাফিজুর রহমান বাবু পুনঃনির্বাচিত হয়েছেন। বোচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আফসার আলী, বীরগঞ্জ উপজেলায় আবু হোসাইন বিপু ও কাহারোল উপজেলায় AKM ফারুক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রাম সদর উপজেলায় মঞ্জুরুল ইসলাম রতন, রাজারহাটে জাহিদ ইকবাল এবং উলিপুর উপজেলায় সাজ্জাদুর রহমান তালুকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আব্দুর রহিম খান, মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে তৌফিকুজ্জামান শাহিন নির্বাচিত হয়েছেন। কক্সবাজারের পেকুয়ায় শাফায়েত আজিজ, চকরিয়ায় ফজলুল করিম সাইদি এবং ঈদগাঁওয়ে আবু তালেব বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ময়মনসিংহ সদর উপজেলায় আবু সাইদ, মুক্তাগাছা উপজেলায় আব্দুল হাই আকন্দ ও গৌরীপুরে সোমনাথ সাহা, পটুয়াখালীর গলাচিপায় ওয়ানা মার্জিয়া, দশমিনায় ইকবাল হোসেন, বাউফলে মোশাররফ হোসেন খান বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটলেও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেয়া অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সফররত অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং একথা জানিয়েছেন। বাংলাদেশের সাথে স্কিলড মাইগ্রেশন, শিক্ষার্থী বিনিময়, জলবায়ু সংকট মোকাবেলা, শান্তিপূর্ণ ও টেকসই অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায় অস্ট্রেলিয়া। মইনুল হাসানের রিপোর্ট। দুদিনের সফরে ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। ২৬ বছর পর অস্ট্রেলিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী এই প্রথম বাংলাদেশে সফর। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন পেনি ওং। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, কারিগরি দক্ষতা, শ্রমনীতি, সামুদ্রিক নিরাপত্তা, মানব পাচার, বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু, স্কিল মাইগ্রেশন ও জলবায়ু সংকট সহ নানা ইস্যুতে তাদের আলোচনা হয়। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়া সরকার কাজ করবে। রোহিঙ্গা সংকট বাংলাদেশের একার সমস্যা নয়। আমরা এই সংকটের টেকসই সমাধান চাই। এছাড়া সামাজিক, অর্থনৈতিক, পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ যে ব্যাপক উন্নতি করেছে তা আরও এগিয়ে নিতে অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে থাকতে চায়। অস্ট্রেলিয়া বাংলাদেশকে ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা অব্যাহত রাখবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বাংলাদেশে বিনিয়োগের জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া কর্মীদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা চেয়েছে। আমরা অস্ট্রেলিয়ায় দক্ষ অভিবাসী পাঠাতে চাই। বৈঠকে মানব পাচার প্রতিরোধ নিয়ে আলোচনা হয়েছে। এই খাতে আমরা একযোগে কাজ করব বলে জানিয়েছি। বাংলাদেশের ১০০টি বিশেষ ইকোনমিক জোন এবং ৪০টি আইটি ভিলেজে জ্বালানি ও পরিবেশ সংরক্ষণে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। বিকেলে গণভবনে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি সহ জলবায়ু পরিবর্তন, অঞ্চল ভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা এবং মানব পাচারের মতো চ্যালেঞ্জগুলোর বাস্তবমুখী সমাধান নিয়ে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়া কাজ করতে চায় বলে উল্লেখ করেন সফরকারী পররাষ্ট্রমন্ত্রী। এর আগে দুপুর ১২টার দিকে মালয়েশিয়ার একটি ফ্লাইটে ২ দিনের সফরে ঢাকায় পৌঁছান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি অস্ট্রেলিয়া থেকে প্রথম উচ্চ পর্যায়ের সফর। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের প্রথম জানাজার নামাজ তাবরিজ শহরে হয়েছে। দ্বিতীয় জানাজার নামাজের জন্য তাদের মরদেহ বুধবার তেহরানে নেওয়া হবে। প্রেসিডেন্টের মৃত্যুর ৫০ দিনের মধ্যে নির্বাচনের আইনি বাধ্যবাধকতা থাকায় ২৮শে জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশে ২৩শে মে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। মাহফুজুল হাসানের রিপোর্ট। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের জানাজার নামাজে অংশ নেন লাখো মানুষ। জানাজা শেষে প্রয়াত প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান তাবরিজের মানুষ। বুধবার মরদেহ নেওয়া হবে তেহরানে।
ইতোমধ্যে তেহরানে রাইসি স্মরণে আয়োজন চলছে। প্রেসিডেন্টকে স্মরণ ও শোক জানাচ্ছেন ইরানিরা। বুধবার তেহরানে রাইসির দ্বিতীয় জানাজার নামাজ হওয়ার কথা রয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাতে অংশ নেবেন। বৃহস্পতিবার রাইসিকে তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। রাশিয়া ও ইরাক সহ বিভিন্ন দেশে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে। নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মাহফুজুল হাসান, চ্যানেল আই। ঈদের আগে সবসময় কিছু ব্যবসায়ী অতি মুনাফার জন্য দাম বাড়িয়ে থাকে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তাই ঈদের আগে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ডলারের নতুন করে নির্ধারণ করা দরে ভোক্তা পর্যায়ে প্রভাব পড়বে না। ঈদের আগে ভোজ্য তেলের দাম বাড়ানো হবে না বলেও জানান তিনি। ঈদ আসতেছে, ঈদ আসলেই আমাদের দেশে কিছু লোক আছে যে সুযোগ সন্ধানী আমি বলবো, তারা মানে সাপ্লাই ঠিক থাকার পরেও আপনারা জানেন যে এবার ধানের বাম্পার ফলন হয়েছে এবং সেই সাথে সকল প্রয়োজনীয় যা জিনিস আছে সবকিছুই কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে। তারপরেও দেখা যায় যে 2-1 জায়গায় জিনিসপত্রের দাম একটু বেড়ে যাচ্ছে। বাজারের সব মনিটরিংগুলি আবার সচল করব, যাতে কোনোভাবেই সামনে ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই কেউ বাজারে কোনো রকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা না করতে পারে। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতি নেয়ার। চলুন দেখে নিই এখনকার আয়োজনগুলো। এভারেস্টের পর এবার প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের 4র্থ সর্বোচ্চ পর্বত শৃঙ্গ লোৎসে জয় করেছেন বাবর আলী। বাংলাদেশ সময় ভোর 6টা 5 বাবর আলী 8516 মিটার উঁচু লোৎসে চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান। এর আগে 19 মে এভারেস্ট চূড়ায় আরোহণ করেন তিনি। রিয়াজ ইসলামের রিপোর্ট। 1 এপ্রিল নেপালের স্নোই হরাইজন নামে পর্বতাভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এভারেস্ট ও লোৎসে অভিযানে যান বাবর আলী। 19 মে 11 বছর পর বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের চূড়ায় আরোহণ করেন চট্টগ্রামের ছেলে বাবর। 20 মে মধ্যরাতে ক্যাম্প 4 থেকে লোৎসে চূড়ার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। পেশায় চিকিৎসক আর নেশায় পাহাড়ি হিসেবে পরিচিত বাবর এভারেস্টে আরোহণের 2 দিন পর বিশ্বের 4র্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে চূড়া জয় করলেন। বাংলাদেশ সময় ভোর 6টা 5 লোৎসে চূড়ায় উঠেন তিনি। সঙ্গে ছিলেন শিরোপা বীর বাহাদুর তামাং। বাবরের সংগঠন ভার্টিকাল ডিমার্স তাদের ফেসবুক পেজে লোৎসে পর্বত জয়ের তথ্য জানিয়ে বলেছে, বাংলাদেশের কোনো সন্তান এই প্রথম একই অভিযানে এভারেস্ট ও লোৎসে জয় করলেন। অভিযান শেষে নেমে আসার অপেক্ষায় বাবর আলী। আবহাওয়া অনুকূল পেলেই বেস ক্যাম্পে নামতে শুরু করবেন তিনি। বেস ক্যাম্পে পৌঁছানোর পর তাকে সংবর্ধনা দেওয়া হবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার হলে এক আরোহী নিহত এবং 30 জনের বেশি আহত হয়েছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিবৃতিতে জানানো হয়েছে, বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সোমবার সকাল 10টা 38 দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ321 ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আকস্মিক দুর্ঘটনার কবলে পড়ায় বিমানের পাইলট থাইল্যান্ডের দিকে বিমানের গতিপথ পরিবর্তন করে সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করেন। ওই ফ্লাইটে মোট 211 জন যাত্রী ও 18 জন ক্রু ছিলেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে থাইল্যান্ড কর্তৃপক্ষ কাজ করছে। এবার রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফেরদৌসারার একক সঙ্গীতানুষ্ঠান হয়েছে। জাতীয় জাদুঘরে বেগম ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে নজরুল সঙ্গীতের প্রবীণ নবীন শিল্পীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফেরদৌসারা পরিচালিত সুরসপ্তকের শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করেন। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। ফেরদৌসারা
দেশের বিশিষ্ট ও আলোকিত এক নজরুল সঙ্গীত শিল্পী। প্রায় 4 যুগেরও বেশি সময় ধরে নজরুলের গান গেয়ে দর্শক শ্রোতাদের ঋদ্ধ করেছেন তিনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে পারফর্মিং আর্টস সেন্টারের উদ্যোগে ফেরদৌস আরার একক গানের সন্ধ্যা। গান গেয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন তিনি। আসরে উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয় ফেরদৌস আরাকে। গুণী এই শিল্পীর প্রচেষ্টায় নজরুল সঙ্গীত আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন বিশিষ্টজনেরা। যে সৃষ্টিশীল শিল্পী সত্তা, নজরুলের প্রতি তার ভালোবাসা, যাতে আমরা ডিভোশন করি, এগুলো তার আছে বলে তিনি আজকে এত সমাদর পাচ্ছেন। আর সুধীর দাসও বলতেন ওই ফেরদৌসের কাছেই সব, ওই তো মেন গানের ভান্ডারী, আমরা থাকবো না, নজরুলের গানকে তো ওই বাঁচিয়ে রাখবে। ম্যাডাম বলেন, আমি অনারয়ের জন্য, পয়সার জন্য গান করি না, আমি নজরুলকে সবার মধ্যে প্রচার করার জন্য গান করি। মঞ্চে যিনি আজ আসেন তিনি শিল্পী। এই যে কায়দুল নাম সাকিব, তারা শিল্পী, শিল্প সাধনা। আমরা এখনো কাজী নজরুল ইসলামের সেই শুদ্ধ গান আমরা কিন্তু ঘরে ঘরে পৌঁছে দিতে পারিনি। আমাদের চেষ্টা আছে। আমাদের মতো যারা শিল্পী, আমি একজন, ফেরদৌস আরা একজন, এবং সেই সঙ্গে আমাদের আরো বেশ কিছু শিল্পী আছেন, তারা দেশ বা ঢাকা সহ ঢাকার বাইরে যে আমরা নানান ধরনের কর্মশালার মধ্য দিয়ে আমাদের এই গান প্রচার করছি। নজরুল সঙ্গীত ভুবনে এ পথ চলার সবার ভালোবাসা পেয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন ফেরদৌস আরা। অবহেলিত সকল কিছু নিয়েই কবি কাজী নজরুল ইসলাম তার লেখনীতে নিয়ে এসেছেন, এবং তার এই সমগ্র সৃষ্টিকাল 22 বছর এবং তার অধিক সামান্য কয়েক মাস। সমগ্র সৃষ্টি বোধ করি এই ধরনের অতুলনীয় কোনো কবি বললেই কাজী নজরুল ইসলামের কথাই আসে। একক সঙ্গীতানুষ্ঠানে নজরুলের চেনা অচেনা সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত এই কণ্ঠশিল্পী। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে পূবালী ব্যাংক কৃষি সংবাদ। অপরিকল্পিতভাবে জমিতে সার প্রয়োগের কারণে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ, কমছে ফসল উৎপাদন। প্রতি বছর সরকারের কয়েক হাজার কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে মাটি তার ফসল উৎপাদনের ক্ষমতা হারাবে। সম্প্রতি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিজ্ঞানীদের গবেষণায় এ চিত্র উঠে এসেছে। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। অপরিকল্পিত ও নিয়ম বহির্ভূতভাবে সার ও কীটনাশক প্রয়োগের কারণে বছরে লোকসান হচ্ছে প্রায় 20,000 কোটি টাকা। মাত্রাতিরিক্ত বালাইনাশক প্রয়োগে ফসল উৎপাদনও কমছে। সম্প্রতি টাঙ্গাইলের বিভিন্ন এলাকার কয়েকজন কৃষক মাটির গুণাগুণ পরীক্ষা করে ফসল উৎপাদন শুরু করেছেন। ভালো ফলনও পেয়েছেন তারা। আমি 30% জায়গা আবাদ করছি। আমার জমিতে আগের তুলনায় এই বছর সারের কম খরচ হয়েছে এবং ফলন বৃদ্ধি হয়েছে। মাটি পরীক্ষা করার আগে যে ফসল আমরা উৎপাদন করতাম, দেখা যায় আমাদের খরচটা অনেক বেশি হইতো। আর মাটি পরীক্ষা করার পরে আমরা যে ফসলটা উৎপাদন করলাম, তাতে দেখা যায় খরচ অনেক কম লাগে। মাটির গুণাগুণ পরীক্ষা করতে জেলা সদরে যাওয়া কৃষকের জন্য কষ্টকর। উপজেলা পর্যায়ে বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মাটির গুণাগুণ পরীক্ষা করার দাবি জানিয়েছেন কৃষক। এতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফসল আবাদ করা সম্ভব হবে। নিয়ম মোতাবেক আবাদ করাতে ফসল আমরা 25 থেকে 30% বৃদ্ধি পাইতেছি। পোকামাকড়ের যে উপদ্রবটা ছিল, ওর থেকে এখন অনেকটা কমে গেছে। দেখা যাচ্ছে যে ফলন আর অনেক বৃদ্ধি হচ্ছে, আগের তুলনায় অনেক ভালো। প্রতি বছর দেশে চাল ও গম সহ 5 কোটি মেট্রিক টন শস্য জাতীয় খাদ্য প্রয়োজন। আবাদ হচ্ছে 4 কোটি মেট্রিক টন। সঠিক নিয়মে সার ও কীটনাশক প্রয়োগ করা হলে 5 কোটি মেট্রিক টন খাদ্যই দেশে উৎপাদন করা সম্ভব বলে মনে করছেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। মাটি পরীক্ষা করে যে আবাদ করেছি, এখানে প্রায় আমাদের 15 থেকে 20 ভাগ সার কম লেগেছে, অর্থাৎ সারের অপচয় কম হয়েছে। অন্যদিকে আমাদের ফলন প্রায় 20 থেকে 30 ভাগ বৃদ্ধি পেয়েছে। আমরা যে জমিতে ধান কাটলাম আজকে, সেই জমিতে আমাদের ফলন আমরা পেয়েছি 1 হেক্টরে প্রায় 8 টন। এটা বৃধান 89 ছিল,
এটা আমাদের যে লক্ষ্যমাত্রার চেয়েও মানে বেশি আমরা পেয়েছি। জেলার কৃষকদের ধারণা, বেশি করে সার ও কীটনাশক প্রয়োগ করা হলে ফসলাবাদ বেশি হবে। এ ধারণা পাল্টে দিতে মাঠ পর্যায়ে সচেতনামূলক কার্যক্রম বাড়াতে কৃষি বিভাগকে পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। টাঙ্গাইলের মধুপুর থেকে মুসলিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দিনাজপুরের রামসাগর দিঘি। দিঘির শান্ত শীতল জলের বিশালতা, চারপাশের বৃক্ষরাজির ছায়া সুনিবিড় অপরূপ সৌন্দর্য দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করে। বছরের প্রায় সব সময় পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে রামসাগর। তবে জীববৈচিত্র্যের সমাহার হলেও এই দিঘি অপরাধী ও মাদকসেবীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। শাহ আলম শাহীর তথ্যে আফরোজা হাসির রিপোর্ট। সাগর নয়, তবুও নাম সাগর। দেশের সবচেয়ে বড় এই দিঘির সৌন্দর্যের বিশালতা সাগরের মতোই। দিনাজপুর শহর থেকে ৮ কিলোমিটার দক্ষিণে রামসাগর দিঘির অবস্থান। জনশ্রুতি আছে, প্রচণ্ড খরায় প্রজাদের পানির চাহিদা পূরণে রাজা রামনাথ রায় ১৭৫০ থেকে ১৭৫৫ সালে প্রায় ১.৫ লাখ শ্রমিক দিয়ে এই দিঘি খনন করেন। ২০০১ সালে রামসাগর ঘিরে গড়ে ওঠা বনকে জাতীয় উদ্যানের স্বীকৃতি দেয় সরকার। দিঘির স্বচ্ছ জলরাশি আর ছায়া সুনিবিড় প্রকৃতি, গাছে গাছে বিভিন্ন পাখির বিচরণ এবং উঁচু নিচু টিলার অপরূপ নৈসর্গ নিমেষেই মুগ্ধ করে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের। আছে মিনি চিড়িয়াখানাও। হরিণ, নীলগাই, বানর, অজগর আর পাখির সমাহার চিড়িয়াখানায়। তবে অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে দিনাজপুরের ঐতিহাসিক এই দিঘি ঐতিহ্য হারাতে বসেছে। পর্যটকরা যারা আসে, পর্যটকদের জন্য আরেকটু নিশ্চয়তা দরকার। এই ঐতিহ্য মূলত নষ্ট হয়ে গেছে। নিরাপত্তা নাই। এই একটা ছেলে একটা মেয়ে বসে যদি কোথাও একটু গল্প সল্প করছে, বসে থাকতেছে, এখানকার কিছু প্রতিবয়ী ছেলেপেলেরা আসে, বাস ধরে ধারান, চেন, আংটি, ঘড়ি টড়ি কাটে নিয়ে চলে যাচ্ছে। রামসাগরে বড় বড় পাহাড় ছিল, সেটাও ধ্বংস করে দিচ্ছে। এখনো মোটামুটি ঠিকই আছে। একটা ভালো মানুষের পর্যটন কেন্দ্র ছিল, মানুষ এখানে পিকনিক করতে যেত, ভ্রমণ কেন্দ্র ছিল। সেই জিনিসটাকে এইভাবে যদি নষ্ট করে দেয় তাহলে এটা খুব মর্মান্তিক হবে। যেমন মাতাসাগর ধ্বংস করে দেওয়া হয়েছে, সুখসাগর একটা ছিল বেঁচে, সেটাও যদি এইভাবে ধ্বংস হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য খুব ক্ষতির কারণ হবে। পরিবেশের জন্য তো হবেই, কিন্তু দিনাজপুরে যে একটা ঐতিহ্য ছিল, দর্শনীয় স্থান, সেই জায়গাটা কিছুটা ক্ষতিগ্রস্ত তো হবেই স্বাভাবিক। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। সেই সাথে রামসাগরের ঐতিহ্য ধরে রাখতে নানা উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। অনাকাঙ্ক্ষিত পরিবেশের মুখোমুখি না হয় সেজন্য জেলা প্রশাসনের উদ্যোগে এখানে ইতিমধ্যে কয়েকটি জায়গায় ইকো পার্ক ঘোষণা করা হয়েছে। বিশেষ করে আবাসন ব্যবস্থা, রেস্টুরেন্টের ব্যবস্থা, এই বিষয়গুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে আশা করি যে এটা আমাদের যে দিনাজপুরকে আরও পর্যটন প্রেমীদের কাছে আকর্ষণ জানাবে। প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি দেশের ঐতিহাসিক এই নিদর্শন ধরে রাখতে প্রশাসনকে আরও তৎপর হওয়ার তাগিদ পর্যটক সহ স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এখন জানাবো সংবাদের বাদবাকি অংশ। ভিকারুন্নেসা নূন স্কুলে অনিয়মের মাধ্যমে ভর্তি হওয়া প্রথম শ্রেণীর ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। খালি আসনে অপেক্ষমান শিক্ষার্থীদের ভর্তি করতেও বলেছেন আদালত। অনিয়ম দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে হাইকোর্ট বলেছেন, ভর্তি বাতিলের দায় শিশুদের অভিভাবকদের নিতে হবে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। নীতিমালায় থাকা বয়সের নিয়ম না মেনে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীতে ১৬৯ শিক্ষার্থীকে ভর্তি করা হয়। এই অভিযোগ করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করার পাশাপাশি আদেশ দেন হাইকোর্ট। এতে ওই ভর্তি বাতিল করে অপেক্ষমান তালিকা থেকে নিতে বলেন আদালত। এর বিরুদ্ধে এক শিক্ষার্থীর অভিভাবক আবেদন করলে হাইকোর্টের আদেশ স্থগিত করে রুল নিষ্পত্তির নির্দেশ দেন।
শুনানি শেষে রায় ঘোষণা করা হয়। এই যে এজ লিমিটের বাইরে যাদের ভর্তি সেটা যে চ্যালেঞ্জ করেছিলাম সেটা বহাল থাকলো, অর্থাৎ তাদের ভর্তিটা বাতিল হয়ে গেল এবং ওয়েটিং থেকে ফিল আপ করার জন্য নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে, যে তিনি একটি কমিটি গঠন করবেন। এই ভর্তি কমিটি এখানে আসলে কী ধরনের দুর্নীতি হয়েছে, কী ধরনের স্ক্যাম হয়েছে বা সফটওয়্যারে কোনো রকমের গাফিলতি কারো ছিল কিনা এটা খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। মাননীয় আদালত অভিভাবকের দায়ও কিছুটা দায় আছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন, কারণ তারা এই যে নির্দেশিকা নীতিমালা সব কিছুই জনসম্মুখে ছিল, তারা এইটা দেখেনি বা জানেন না এ বলে তাদের দায় এড়াতে পারে না। রায়ে সংক্ষুব্ধ অভিভাবকরা এই আদেশের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন তা জানান তাদের আইনজীবী। এর মানে হচ্ছে গিয়ে যাদের দায় ছিল তারা কেউ ভিকটিম হইল না, ভিকটিম হইল গিয়ে 169 জন ছাত্রী এবং তার বাবা মারা। আলটিমেটলি যে জায়গায় হাত দেওয়ার এই জায়গাটাতে আমরা, আমার মনে হয় এই জাজমেন্টে আমরা পাই নাই। আর এটা যদি আমরা গার্জিয়ানের সাথে আলাপ করে যদি ওনারা আপিল করতে চান আমরা আপিল করব। রায় ঘোষণার সময় ভর্তির অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের অভিভাবকরা হাইকোর্টে উপস্থিত ছিলেন। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো দানাদার ফসল কিনোয়া ও চিয়া সিড আবাদ করে ভালো ফলন পেয়েছেন এক কৃষক। সুপারফুড হিসেবে পরিচিত কিনোয়া ও চিয়া সিডের আবাদ এই অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। দিনাজপুর থেকে শাহ আলম শাহের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন কিনোয়া ও চিয়া সিড কয়েক বছর আগে বিভিন্ন জেলায় আবাদ হলেও এবারই প্রথম দিনাজপুরে শস্য দুটির আবাদ হয়েছে। জেলার হাকিমপুর উপজেলার হিলির বোয়ালদার গ্রামের কৃষক শামীম খান আবাদ করেছেন কিনোয়া ও চিয়া সিড। এখন ফসল কাটা মাড়াইয়ের কাজ চলছে, সেই সাথে প্যাকেটজাত করে বিক্রির জন্য বিভিন্ন জায়গায় সরবরাহ করছেন। এই দুটো সুপারফুড চিয়া এবং কিনোয়া, এগুলোর পুষ্টিগুণ অনেক হাই এবং বাজারে এগুলো আর্থিক মূল্য বেশি। তো এটার লাইফ ট্রিটমেন্ট, সার প্রয়োগ সবকিছুই সরিষা আলুর সঙ্গে যায়। এটা একটা মধ্যবর্তী ফসল। এই মধ্যবর্তী ফসলটা যদি কেউ চাষ করে তাহলে সরিষা আলুর থেকে তারা অনেক বেশি লাভবান হবে। আমন ধান তোলার পর মধ্যবর্তী ফসল হিসেবে সরিষা চাষের মতো একই পদ্ধতিতে চিয়া সিড ও কিনোয়ার বীজ বপন করতে হয়। ফসল ঘরে তুলতে 60 থেকে 70 দিন সময় লাগে। প্রতি বিঘায় ফলন আসে 3 থেকে 4 মণ। এটার যে পুষ্টিগুণ সেটা কিন্তু অনেক উচ্চমান সমৃদ্ধ, কারণ এখানে হচ্ছে হাই প্রোটিন, কার্বোহাইড্রেট এবং এটা ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে মানুষের আসলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে এবং এটা মানুষের যে পাকস্থলী আছে সেটার জন্য আসলে খুবই উপাদেয় একটা মানে খাবার বলা যায় এবং এটাকে সুপার ফুড বলা হয়। এই জন্য যদি আমাদের কৃষি বিভাগের কাছে আমাদের কৃষকরা আসেন তাহলে তাদেরকে আমরা বলবো যে এটা আপনার একটা ট্রায়াল প্লট হিসেবে করে দেখেন এবং তার পরবর্তীতে যদি সফলতা পেলে তখন আমরা এটা বড় পরিসরে করার জন্য তাদেরকে পরামর্শ প্রদান করব। কৃষকের মাঠ থেকেই প্রতি কেজি কিনোয়া ও চিয়া সিড 600 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ময়মনসিংহের ত্রিশালে এক নারী ও 2 শিশু সহ 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ত্রিশাল থানা পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, মঙ্গলবার বিকেলে প্রথমে গর্ত থেকে এক শিশুর মরদেহ টেনে বের করে একটি শিয়াল, পরে ত্রিশাল থানা পুলিশ গর্ত খুঁড়ে এক শিশু সহ এক নারীর মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ত্রিশাল থানার ওসি জানান, সপ্তাহখানেক আগে ওই নারী ওই 2 শিশুকে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়। ধারণা করা হচ্ছে নিহতরা অন্য এলাকার। তাদের হত্যার পর এখানে এনে পুঁতে রাখা হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অ্যাডিশনাল আইজিপি কৃষ্ণপদ রায়কে আজীবন সদস্য করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব। এ উপলক্ষে মঙ্গলবার প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজার সভাপতিত্বে মতবিনিময় সভা হয়। সভায় ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, ডিসি দক্ষিণ মোস্তাফিজুর রহমান, ক্লাবের কার্যকরী সদস্য জসিম চৌধুরী সবুজ সহ অন্যরা। চট্টগ্রামে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখার 7ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নবীন আইনজীবী বরণ ও পুনর্মিলনী সমাবেশ করেছে।
মঙ্গলবার জেলা আইনজীবী অডিটোরিয়ামে চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট AHM জিয়াউদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ATM পিয়ারুল ইসলাম। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা করে টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে রংপুরে প্রকৌশলীদের অংশগ্রহণে সেমিনার হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রংপুর কেন্দ্রে এতে আইইবির রংপুরের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আফতাবউদ্দিন সরকার। সেমিনারে বক্তৃতা করেন আইইবির ভাইস প্রেসিডেন্ট নুরুজ্জামান, খন্দকার মঞ্জুর মোর্শেদ, কাজী খায়রুল বাশার, রংপুর কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহজাহান আলী সহ অন্যরা। সেমিনারে রংপুরের বিভিন্ন সরকারি দপ্তরের শতাধিক প্রকৌশলী অংশ নেন। নানা আয়োজনে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপন হয়েছে। ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ প্রতিপাদ্যে অনুষ্ঠান করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। রাজধানী ছাড়াও দেশ বিদেশের নানা স্থানে একযোগে এ আয়োজনে মিলিত হন ধ্যানপ্রেমী নানা পেশার নানা বয়সী মানুষ। কোয়ান্টাম ফাউন্ডেশন চতুর্থবারের এ আয়োজনে বক্তারা বলেন, আত্মশক্তির বিকাশ, রোগ নিরাময়, সাফল্য কিংবা প্রশান্তি লাভে মেডিটেশনের গুরুত্ব প্রমাণিত। কক্সবাজার সমুদ্র সৈকতেও বিশ্ব মেডিটেশন দিবস পালন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। এতে দেশ বিদেশের বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। আয়োজকরা বলেন, সুস্থ সমাজ গঠনে মেডিটেশনের চর্চা বাড়ানো জরুরি। সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের 17তম কাউন্সিল অফ দ্য কলেজ সভা হয়েছে। সভায় ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, মেজর জেনারেল AKM মোস্তফা কামাল পাশা, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালেহিন, কমান্ড্যান্ট আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও মেজর জেনারেল কাজী রশিদুন নবী সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা। প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন সভায়। মৎস্য খাদ্যভিত্তিক কোরাল বাণিজ্যিকভাবে চাষে সফল হলে উপকূলীয় অঞ্চলে জীববৈচিত্র্য সংরক্ষণ করা যাবে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশে উপকূলীয় অঞ্চলে বাণিজ্যিক খাদ্যভিত্তিক কোরাল মাছ উৎপাদনের সম্ভাব্যতা যাচাইয়ে সরকারের পরীক্ষামূলক পাইলট প্রকল্পের সাফল্য নিয়ে জাতীয় কর্মশালায় একথা বলেন সংশ্লিষ্টরা। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল BPC এবং বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন BSFF যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন এবং মৎস্য ও প্রাণী সম্পদ সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার। সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক। প্রিয় দর্শক, আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। সংবাদে আরো একবার আমন্ত্রণ। চলুন দেখে নিই সবশেষ আয়োজনগুলো। ব্যাংক লুটেরা, ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ করার সময় বেঁধে দিয়েছে গণসংহতি আন্দোলন। বাংলাদেশ ব্যাংক এলাকায় সমাবেশে সংগঠনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, 30 জুনের মধ্যে তালিকা প্রকাশ করা না হলে আবারও সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি দেয়া হবে। এর আগে সমাবেশে বাধা দেয় পুলিশ। সমাবেশকে ঘিরে বাংলাদেশ ব্যাংকের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। জুনের মধ্যে আপনাদেরকে এই সমস্ত ঋণ খেলাতে আর অর্থ পাচারকারীদের নামের তালিকা প্রকাশ করতে হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আর তা না করলে আমরা আবার আসবো। আজকে আমরা যতজন এসেছি আরো বেশি সংখ্যায় আসবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আমাদের সাথে আসবে। এবার রয়েছে খেলার খবর।